তখন আমার আস্তানা জঙ্গলের ভেতর, নদীর ধারের এক বাংলো। এক সন্ধ্যাবেলা বারান্দায় বসে আছি, সামনে কুয়াশার চাদরে মোড়া আমাবস্যার জঙ্গল। কানে আসছে নদীর জলের আওয়াজ, আর তার সাথে ক্রমাগত বয়ে চলা হাওয়ার শোষো শব্দ। এই শহর সংলগ্ন গ্রামে গতকাল এলেও বাংলোতে এসেছি সবে আজ সকালে। কালকে ভোরের ট্রেনে কলকাতা ফিরে যাওয়ার ইচ্ছা আছে। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে জায়গাটি। আচ্ছা, তার আগে বলি আমার এখানে আসার আসল কারণ। আমার নাম অরিত্র গোস্বামী। মাস ছয়েক হলো গ্র্যাজুয়েশন পাস করে আর 5টা ছেলের মতনই চাকরির চেষ্টা করে শেষে ঘুরে ফিরে সেই বাবার ব্যবসাতেই যোগ দিয়েছি। লেখালেখির ইচ্ছে থাকলেও তাতে সেরকম নামটাম হয়নি। তাই খানিকটা বাবার লিখে কি আর পেট চলবে কথার প্রতি চিত্তবিরক্ত হয়েই এখন বাবার ব্যবসা সামলাচ্ছি। এই ব্যবসার জন্যই কলকাতা থেকে এখানে আসা। অতনু শিকদার আমার বাবার বন্ধু অনেক দিনের, তার সাথে ব্যবসা সংক্রান্ত কথা বলতে আসা। কিন্তু কখন যে কথা বলতে বলতে সন্ধ্যা শেষে রাত নেমে গেছে টেরেই পেলাম না। অতনুবাবু নিজেই বললেন, যা ভাইয়া, এত রাতে আর গাড়ি টাড়ি এখান দিয়ে পাবে না। আজ রাতটা বরং এখানেই কাটিয়ে কাল সকালে রওনা দিও। সত্যি এই জায়গাটা বড়ই অদ্ভুত। সন্ধে হলেই সব ফাঁকা। তাই অতনুবাবুর কথা শুনে সেই রাতটা থেকেই গেলাম। সেই রাতে খেতে খেতেই অতনুবাবুর কাছ থেকে এই জায়গাটা সম্পর্কে জানলাম। তার বাড়ি থেকে মোটামুটি 45 মিনিটের পথ। জায়গাটা নদীর ধারেই, নদীর পাশেই একটা বাংলো। আবার বাংলো ছেড়ে কিছুটা এগুলেই একটা ছোটোখাটো জঙ্গল। বরাবরই এমন জায়গা আমার খুব পছন্দের, বিশেষ করে লেখালেখির জন্য দারুণ জায়গা। তাই শুনেই এতটা ভালো লাগলো যে সেখানে যাওয়ার ইচ্ছাটা আর চেপে রাখতে পারলাম না। তাই পরের দিন ভোর হতেই চলে আসি এখানে। পুরো সকালটা চারপাশ ঘুরে বিকেলে বাংলোয় ফিরে এখন বিশ্রাম নিচ্ছি। আমার সাথে এখানে একজন কেয়ারটেকার হীরালাল ছাড়া আর কেউই নেই। জঙ্গলের শেষ প্রান্তে নাকি একটা কবরস্থান ছিল বহু বছর আগে। এখন অবহেলায় সেখানে ঝোপঝাড় আস্তানা গেড়েছে। জায়গাটা নিয়ে নাকি অনেক গল্প কথাও ঘুরে বেড়ায় এখানকার লোকেদের মুখে। খেয়ে নিয়ে হীরালালের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করব বলে ঠিক করলাম। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। ভেসে আসছে খানিকটা শিসের মতো আওয়াজ, যেন কেউ ডাকছে, কিন্তু খুব মৃদু আওয়াজটা। জঙ্গলের ভেতর দিয়ে আসছে, কিন্তু বুঝলাম না কোন দিক দিয়ে। লেখা ছেড়ে উঠে পড়লাম, ঠিক করলাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে হীরালালের কাছ থেকে গল্পটা জেনে ঘুমিয়ে পড়ব। কাল খুব ভোরে ট্রেন। খেয়ে দিয়ে যখন নিচে নামলাম তখন রাত প্রায় 11টা। নিচে এসে দেখি হীরালাল মাটিতে হাত পা ছড়িয়ে শুয়ে, সঙ্গে মদের বোতল। বুঝলাম একে আজ আর জাগানো যাবে না। জঙ্গলের ভিতরে আওয়াজটা আরও যেন বেড়ে উঠেছে। সেই দিকেই আমার মন টানতে লাগলো। অমাবস্যার রাত, চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। টর্চটা তাই সঙ্গে করেই নিচে নেমেছিলাম। টর্চ লাইট জ্বালিয়ে চললাম জঙ্গলের ভিতরের পথ দিয়ে। যতই এগোচ্ছি ততই শীষটা আরও স্পষ্ট শুনতে পারছিলাম। এত অন্ধকার, তার উপর এরকম জঙ্গল, একা আমি, আর তার সঙ্গে এরকম একটা রহস্যময় আওয়াজ। কেমন যেন গা ছমছম করছিল। ভয় ডর আমার নেই বললেই চলে, কিন্তু আজ একটু ভয়ই করছিল। তাও সাহসে ভর করে এগোচ্ছিলাম। একটা সময় দেখলাম জঙ্গলটা কাটিয়ে ফেলেছি। এখন যেখানে দাঁড়িয়ে সেই জায়গাটা অনেকটা ফাঁকা, নিচে ঝোপঝাড়ে ভর্তি। এতক্ষণে খেয়াল করলাম শিশের আওয়াজটাও আর নেই। কিছুটা দূর দিয়ে কয়েকটা শেয়াল ডেকে উঠল। জায়গাটা দেখে হঠাৎ করে মনে পড়ল সেই কবরস্থানের কথা। এবারে আমার মনের মধ্যে একটু একটু করে ভয় দাঁড়া বাঁধতে শুরু করলো। মন চাইলো ফিরে যেতে। তাই ফিরে যেতে যাব এমন সময় নিজের কাঁধে অনুভব করলাম
একটা ভীষণ ঠান্ডা স্পর্শ, একটা হাত, কেউ আমার কাঁধে হাত রেখেছে। চমকে গিয়ে এক ঝটকায় হাতটা সরিয়ে পিছন ফিরে তাকাতে বুকের রক্ত হিম হয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে একটা মানুষ, ঠিক মানুষ বললেও ভুল হবে, কারণ তার চোখ দুটো নেই, কেউ যেন খুবলে নিয়েছে। তার মুখে ভীষণ ভয়ানক একটা হাসি ফুটে উঠল। কি বিভৎস সেই হাসি, বলে বোঝাতে পারবো না। আমার হাত পাগুলো ধীরে ধীরে যেন অসর হয়ে উঠল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎ দেখি তার লিকলিকে কঙ্কালসার হাত দুটো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দম বন্ধ করে ছুট দিলাম বাংলোর দিকে। সে যে আমার পিছনে আসছে বুঝতে পারছি। ছুটতে ছুটতে প্রায় বাংলোর কাছাকাছি তখন ধাক্কা লাগলো হিরালালের সাথে। बापू आप कहाँ थे? हम कब से आपको ওই ওই ওইদিকে ওইদিকে কে কে যেন আসছে। कौन बाबू? জানি না। আমি আর কিছু বলতে না পেরে হিরালালকে ধাক্কা মেরে সরিয়ে বাংলোতে গিয়ে নিজের ঘরে ঢুকতে যাব, কিন্তু হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। যখন চোখ খুলি তখন প্রায় ভোর। বুঝলাম রাতে এখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আগের রাতের কথা মনে পড়তেই আর এক মুহূর্ত দেরি না করে আমার জিনিসপত্র নিয়ে স্টেশনে যাব বলে দৌড় লাগালাম। আসার সময় হিরালালকে দেখতে পাইনি। কোনো মতে স্টেশনে এসে ট্রেনের কামরায় নিজের সিট খুঁজে বসে পড়লাম। আমার সামনের লোকটি আমাকে অস্বাভাবিকভাবে হাঁপাতে দেখে একটু জল দিলেন। কিছুটা সুস্থ হবার পর তিনি জিজ্ঞেস করলেন। কি হয়েছে? আমি তাকে সব বলার পর দেখি তিনি বেশ গম্ভীর হয়ে পড়লেন। তিনি বললেন, আপনার ভাগ্যটা সত্যি ভালো, সত্যি খুব ভালো। না হলে কি? আমি ভয় ভয় তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আজ পর্যন্ত যে ওই জঙ্গলের ধারে কাছে গেছে সে কখনো বেঁচে ফেরেনি। তার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে পরের দিন জঙ্গলের পাশে চোখ খোবলানো অবস্থায়। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি আরও বললেন, ওই কবরস্থানের পাশে একটা ছোট কুঁড়ে ঘরে একটা ছেলে আর তার বাপ থাকতো। অনেক বছর আগে লোকেরা বলতো বাপেরা নাকি কালা জাদু করতে পারে। বাপের থেকে কালা জাদু শিখলেও বাপের থেকেও ছেলে নাকি ওই কালা জাদুতে বেশি পটু হয়েছিল। ওর বাপটা মারা যাওয়ার পর ছেলেটা একাই থাকতো। তবে কিছুদিনের মধ্যেই এক নতুন উৎপাত শুরু হয়। গ্রামের বাচ্চারা একে একে উধাও হতে শুরু করে। সব গ্রামবাসীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ছেলেটার উপর। তারা বলতো ছেলেটার চোখের দিকে যে তাকাতো তাকেই নাকি বশ করে নিত। তাই ওর হাত থেকে নিস্তার পেতে গ্রামের লোকেরা ওর ওপর হামলা চালায়, খুব অত্যাচার করে আর চোখ দুটো খুবলে নেয়। মারা যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে যায় যে সে কোনোদিন এই জায়গা ছেড়ে যাবে না। গ্রামবাসীরা তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। আর তারপর থেকেই ওখান থেকে যেসব লোকেদের লাশ পাওয়া যায় তাদের চোখগুলো নাকি খোবলানো ছিল। তবে এ তো প্রায় 50-60 বছর আগের কথা। এত বছর পরেও যে জায়গাটা অভিশপ্ত রয়ে গেছে শুনেই আমার অবাক লাগছে। আপনার ভাগ্য দেখছি সত্যি খুব ভালো। আমি এসব শুনে আর কিছু বললাম না। সেদিন নিজের বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলাম। আগের দিনের ঘটনা প্রায় ভুলেই গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে এক কাপ চা আর সকালে খবরের কাগজটা নিয়ে বসলাম। খবরের কাগজটা পড়ছি এমন সময় একটা জায়গায় চোখ আটকে গেল। সেখানে লেখা জঙ্গল লাগোয়া একটা কবরস্থান থেকে উদ্ধার হিরালাল সিং নামের বছর 35-এর যুবকের দেহ। মনে করা হচ্ছে কেউ আক্রোশ মেটাতেই চোখ দুটো খুবলে তুলে নিয়েছে। শেষ কথাটা পড়তেই আমার সিদ্ধারাবে ঠান্ডা স্রোত বয়ে গেল। কাগজটা রেখে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম।